খসড়া ভোটার তালিকা রোজ লাফিয়ে পড়ছে বাদ যাওয়ার নামের সংখ্যা। কালকে বোঝা যাবে সংখ্যা বের। এখনই আর গল্প করিলাম। আমি আপনার সঙ্গে 14 ফেব্রুয়ারি কথা বলবো। রাজ্যে 85 লক্ষ 14 ফেব্রুয়ারি 2026 কথা হবে। কালকে কথা হবে। সবে সকাল ব্রেকফাস্ট হবে, কালকে লাঞ্চ হবে, তারপরে চা খাবে বিকালে, তারপরে ডিনার হবে। 85 লক্ষ ভোটারের বাবার নাম বলো দাদা। 85 লক্ষ ভোটারের মাইক্রো অবজারভার না থাকলে, ওয়েবকাস্টিং ক্যামেরা না থাকলে সুস্থভাবে হতে পারে। ঠিক আছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা ছোট্ট বক্তব্য দেখিয়ে আজকের পর্বটা আপনাদের সামনে শুরু করলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলছেন এই তো সবে সকাল, এরপরে অনেক কিছু বাকি রয়েছে। তিনি খুব নির্দিষ্টভাবে পয়েন্ট আউট করার চেষ্টা করলেন যে আজকে যে খসড়া তালিকা বেরোচ্ছে, সেই খসড়া তালিকাতে অনেকেই আনন্দে ফেটে পড়বেন, ভাববেন এই তো খেলা খেলে দিয়েছি। কেন না ভাবছেন যে আপনার নাম কোনোভাবেই তো আসার কথা ছিল না, আপনি বাংলাদেশের, তাও কমিশনের চোখে ধুলো দিয়ে আপনার নামটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঠিক খসড়া তালিকাতে এনে দিয়েছে। অত্যন্ত আনন্দিত আপনারা। এত আনন্দ পাওয়ার কিচ্ছু নেই। কেন আনন্দ পাওয়ার নেই? তার কারণ আপনি যদি বা আপনার হয়ে কেউ যদি ওই একটা সাইন করে দিয়ে ব্ল্যাঙ্ক এনুমারেশন ফর্মটাও জমা দিয়ে আসেন না, তাতেও আপনার খসড়া তালিকায় নাম আসবে। ইয়েস, খসড়া তালিকায় প্রত্যেকেরই নাম আসবে। আপনি যদি এনুমারেশন ফর্ম জমা দিয়ে থাকেন আর বিএলওর সঙ্গে যদি আপনার শত্রুতা না থাকে, বা বিএলও যদি আপনাকে কোনো রকমের প্রবলেমের মধ্যে ইন্টেনশনালি ফেলতে না চায়, তাহলে আপনার নাম অবশ্যই খসড়া তালিকাতে আসবে। কিন্তু তার মানে যে সমস্ত বাংলাদেশি বা রোহিঙ্গারা যারা ভাবছেন যে খসড়া তালিকাতে নাম তৃণমূল কংগ্রেসের টাকা দিয়ে তুলিয়ে দিয়েছেন বলে বেঁচে গেলেন, একটু ধৈর্য ধরে পর্বটা শুনবেন। যে তথ্য আমাদের কাছে উঠে এসেছে যে 100 জনের মধ্যে 33 জন ভুয়ো ভোটারের মানে সন্দেহের তালিকায় রয়ে গিয়েছে নির্বাচন কমিশনের। 1/3 ভুয়ো ভোটার। বুঝতে পারছেন? আপনি কল্পনা করতে পারেন? এটা সন্দেহের চোখে তারা দেখছেন। তারা খসড়া তালিকা বেরোনোর পর এটাকে সরজমিনে খতিয়ে দেখবেন। পশ্চিমবঙ্গে চিত্রটা আমূল পরিবর্তন হয়ে যাবে বিভিন্ন দিক থেকে। আজকে বিশ্লেষণ করব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি আপনাদের সামনে প্রথমে কিছু তথ্য দিয়ে রাখি। এই 27শে অক্টোবর যখন প্রথম এসআইআর ঘোষণা হয়েছিল পশ্চিমবঙ্গে, তখন ঠিক সেই দিনে পশ্চিমবঙ্গে টোটাল ভোটারের সংখ্যা ছিল 7,66,37,529 জন। একটু নাম্বারগুলো মনে রাখার চেষ্টা করুন। মোটামুটি 7,66,00,000 নাম্বারটা মনে রাখুন। আর এই মুহূর্তে যেটা কনফার্ম হয়ে গিয়েছে, অন্তত এই নাম্বারটা কমে 7,08,00,000 হয়ে যাচ্ছে। খসড়া তালিকাতেই শুধু 7,08,00,000, 7,66,00,000 থেকে 7,08,00,000 নেমে আসছে। তার মানে কত বাদ যাচ্ছে? 58,20,898 জনের নাম বাদ নিশ্চিত হচ্ছে। তবে আমি আগেও বলেছিলাম যে এই বাদটা কিন্তু এদের মধ্যে থেকে কারুর নাম আবারও ফর্ম 6-এ উঠবে। যারা স্থানান্তরিত হয়েছেন, যাদের বিয়ে হয়ে অন্য জায়গায় গেছেন বা অন্য রাজ্যে গিয়েছেন, তাদের পশ্চিমবঙ্গে না হলেও অন্য রাজ্যে গিয়ে উঠবে। আর যারা জেলা পরিবর্তন হয়েছে, তারা পশ্চিমবঙ্গে এক জেলা থেকে অন্য জেলাতে নাম উঠবে। তো যাই হোক, এইখানে আপনাদের সামনে একটা তথ্য আমি দিয়ে রাখতে চাইবো। আপনাদের প্রকৃত জেনুইন লোকেরও হয়তো খসড়া তালিকায় যদি কোনো কারণে নাম বাদ চলে যায়, কি করবেন? সকলে চিন্তায় আছেন নিশ্চয়ই। এই প্রশ্নের উত্তরটা সকলে খোঁজার চেষ্টা করছেন যে আপনার নাম যদি কালকে খুঁজে দেখেন যে আপনার খসড়া তালিকায় আপনার নাম নেই, কি করবেন? এটাতেও উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। Unless and until you have all the documents that you need to submit to the election commission, those are required for to prove that you are Indian citizen, আপনার চিন্তার কোনো কারণ নেই। এবং সেটার জন্য আপনাকে একটা ফর্ম 6 ভরতে হবে। শুধুমাত্র একটা ফর্ম 6 যদি আপনি ভরেন, তাহলে আবারও আপনার নামটা যদি খসড়া তালিকায় না থাকে আর আপনি প্রমাণ দিতে পারেন, শুনানিতে হয়তো আপনাকে যেতে হবে। এইটা এরপরে আমি আপনাদের সামনে আসল তথ্যে নিয়ে আসি। কোন ক্ষেত্রে আমি বললাম, কি কারণে আমি বললাম যে 1/3 সন্দেহের তালিকায়, শুধু সন্দেহ নয়, বাদ যাওয়া প্লাস সন্দেহের তালিকা মিলে 1/3 টোটাল ভোটারের, মানে আপনি কল্পনা করতে পারবেন না। আমি বলছি আপনাদের, তাদের প্রথমে বললাম যে 7,66,00,000 টোটাল ভোটার, তার মধ্যে 58,20,000 ইতিমধ্যেই বাদ পড়ে গিয়েছে। এটা কনফার্ম বাদ পড়ে গেছে, এটা আর ওঠার মানে অন্যভাবে উঠতে পারে।
এরপরে হচ্ছে যে তথ্যটা আমি আপনাদের সামনে দেব, যে 30 লক্ষ ভোটার ম্যাপিং করা হয়নি। এখানে বুঝুন ভালো করে, 30 লক্ষ ভোটার ম্যাপিং করা হয়নি মানে হচ্ছে বাকি সকলকে, ধরুন টোটাল ফর এক্সাম্পল 1 কোটি এখানে ভুয়ো বাংলাদেশি ভোটার ছিল, বা সব মিলিয়ে ভুয়ো ভোটার 1 কোটি ছিল, তাদেরকে ফর এক্সাম্পল 70 কোটি নাম তুলে দেওয়া হয়েছে, ওই যা হোক করে এর বাবা ওর বাবা করে নাম লিঙ্ক করে তুলে দেওয়া হয়েছে। 30 কোটি তারা সম্পন্ন করতে পারেননি। সেই কারণেই বোধহয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার দাবি ছিল যে 1 মাসে কি করা সম্ভব, তার কারণ এই যে 30 লক্ষটা বাদ চলে গেল, এটাও তারা বাদ দিতেন না, সময় পাননি। তারা বারবার চেষ্টা করেছিলেন, তৃণমূলপন্থী বিএলওরা বারবার বলেছিলেন যে আর কয়েকটা টাইম, আর কয়েকদিন দিন, আর কয়েকদিন দিলে এই 30 লক্ষটা আরো কমে যেত। কারণ যার সঙ্গে যার পেরেছে নাম যুক্ত করে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল যে 100% এনুমারেশন ফর্ম ভরতে হবে। এবার এই যে 30 লক্ষ ম্যাপিং করা যায়নি, তারপরে কমিশন সন্দেহ করেছে, বিভিন্ন ডেটা দিয়ে ডেটা অ্যানালিসিস করে তারা বুঝতে পেরেছে 1,70,00,000 ভোটার এদের জালি হবার সম্ভাবনা বেশি। তার কারণ কেউ 5 বছরে বাবা দেখানো, 5 বছর বয়সে কেউ বাবা হয়ে গেছে এরকম দেখানো হয়েছে, কারুর বাবা এবং মা একই, কারুর ছেলের ছবি লিঙ্গ মেয়ে, মেয়ের ছবি লিঙ্গ ছেলে, কিংবা বাবা আর মানে ছেলে আর দাদুর বয়সের মধ্যে হয়তো 20 বা 25 বছরের তফাৎ। এরকম বিভিন্ন মানে প্রবলেমের মধ্যে দিয়ে, এই প্রবলেমগুলো কেন হয়েছে আপনারা সহজেই বুঝতে পারবেন। তার কারণ ধরুন আপনি নাম তোলাতে গেলেন কোনো হেল্প ডেস্কে তৃণমূল কংগ্রেসের, তারা দেখলো যে আপনার নাম খগেন মাঝি, এই খগেন মাঝির সঙ্গে আপনাকে নগেন মাঝির একটা খুঁজে, একটা আরো একজন কেউ মাঝি আছে, এটা খুঁজে তারা বার করার চেষ্টা করেছে। এই খুঁজে বার করতে গিয়ে দেখেছে হ্যাঁ একটা নগেন মাঝি আছে, অন্য একটা ভোটার তালিকায় নগেন মাঝি আছে, তার নামটার সঙ্গে আপনার যুক্ত করে দেওয়া হয়েছে। কিন্তু তাদের কাছে তো আর অত সময়ও ছিল না, আর তাদের পক্ষে সম্ভবও ছিল না যে এক্স্যাক্টলি বায়োলজিক্যালি বা সাইন্টিফিক্যালি সেগুলো ম্যাচ করে দেখার, যে হ্যাঁ সত্যি বাবা এবং ছেলের বয়সটা ম্যাচ হচ্ছে কিনা, দাদু বা ছেলের বয়সের ডিফারেন্সটা সেখানে মেনটেন করা হলো কিনা। এত তাদের কাছে সময় ছিল না 1 মাসের মধ্যে ডেটা তোলার জন্য। আর কমিশনও সেই কারণেই 1টি মাসই সময় বেঁধে দিয়েছিল। তারা জানতো যাদের কাছে ডকুমেন্ট রয়েছে তাদের কাছে এই কাজটা করতে 1 মিনিট লাগবে, আর যাদের কাছে ডকুমেন্ট নেই, অন্যদের হয়ে যারা তুলে দেওয়ার চেষ্টা করবে, তাদেরকে যত বেশি টাইম দেওয়া হবে তারা তত ভুল এবং ভ্রান্ত খবরগুলো, মানে এই তথ্যগুলো, স্ট্যাটিস্টিক্স গুলো জমা দেবে। অর্থাৎ কি হলো, 1,70,00,000 ভোটারকে সন্দেহের তালিকায় রেখেছে নির্বাচন কমিশন, 30 লক্ষ ভোটারকে সংযুক্ত করতে পারেনি 2002 এর সঙ্গে, টোটাল হলো 2 কোটি। আর অলরেডি খসড়া তালিকা থেকে বাদ পড়েছে 58,20,000, মানে হচ্ছে 2,58,20,000। এই সংখ্যাটা বাদ পড়ে, মানে এই সংখ্যাটা আইদার বাদ পড়েছে কিংবা সন্দেহের তালিকায়। এবার আপনারা সেই হিসাবটা ক্যালকুলেট করুন যে এসআইআর শুরু হওয়ার আগে পশ্চিমবঙ্গের টোটাল ভোটার ছিল 7,66,37,000। এটাকে আপনি যদি পার্সেন্টেজে ক্যালকুলেট করেন 2,58,00,000, তাহলে আপনি বুঝতে পারবেন, আমি হিসাবটা দেখানোর চেষ্টা করছি, 33.67%। এই এত বড় একটা পার্সেন্টেজ, সেটা ভুয়ো, আইদার ভুয়ো, তার মধ্যে 1% ডেফিনেটলি ভুয়ো এখনই আইডেন্টিফাই হয়ে গিয়েছে, আর তার মধ্যে 1% ভুয়ো হবার সম্ভাবনা সব থেকে বেশি। মানে কল্পনা করে দেখুন, 100 জনের মধ্যে 34 জন ভুয়ো হওয়ার সম্ভাবনা। আর এদের ভোটে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন, এদের ভোটে এতগুলো সাংসদ নির্বাচিত হয়েছে পশ্চিমবঙ্গের বুকে। আর আপনারা এখনো যারা ভাবছেন যে এদেরকে আরো একটা বার সময় দিই, এরা এই কয়েকদিনে যদি 33% বা 34% জালি করে ফেলতে পারে ভোটার তালিকা, আরো একটা টার্ম সুযোগ দিলে 50% করে ফেলবে, সেখানে আপনাকে এসআইআরও আর বাঁচাতে পারবে না। তার কারণ এসআইআর ওই 22 বছরে একবারই হয়, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মতো। কাজেই ওই একবার যখন হলো, এটাই আমাদের জীবনের বোধহয় মানে সব থেকে বড় সুযোগ। না হলে এই রাজনৈতিক অগণতান্ত্রিক রাজনৈতিক দলটিকে, যাকে আমাদের ভারতবর্ষের কোনো সংবিধান ধরতে পারছে না, তাকে আর কেউ ধরতে পারবে না। এটাই শেষ সুযোগ। তৃণমূল কংগ্রেস যদি এটাতে গোল দিয়ে বেরিয়ে যেতে পারে, তার মানে বুঝবেন যে ভিটে মাটি চাটি। আর যদি তা না হয়, তাহলে কিন্তু মানে আইনত যা যা করা উচিত, আমি প্রত্যেকটি আইনের কথা বলেছি, এমন কিচ্ছু আপনাদের সামনে বলছি না যেটা আইনের ঊর্ধ্বে। এবার আপনারা আমাকে বলুন যে
আপনি কল্পনা করে দেখুন 7,66,00,000-এর মধ্যে যদি 2,58,00,000 সন্দেহের তালিকায় বা ভুয়ো ভোটারের তালিকায় থাকে, তাহলে এইখানে আপনি কিভাবে একটা রাজনৈতিক দলকে বিশ্বাস করতে পারবেন? মমতা বন্দ্যোপাধ্যায় এত সহজে ছেড়ে দেবে না। কাল থেকে এরপরে যে প্রথম 30 লক্ষ যাদের ম্যাপিং করা যায়নি তাদেরকে ডাকতে শুরু করবে কমিশন, এবং তারপরে এই যে সন্দেহের তালিকায় যারা রয়ে গিয়েছেন 1,70,00,000 তাদেরকে শুনানিতে ডেকে তাদেরকে প্রমাণ করতে হবে যে সত্যি তিনি 5 বছর বয়সে বাবা হয়েছেন কিনা। তার বাবা এবং ছেলে দুজনকেই হাজির থেকে বোঝাতে হবে। আর ওই তৃণমূল কংগ্রেসের ফেক সার্টিফিকেট যদি প্রমাণ হিসাবে তারা নিয়ে যান, তাহলে কপালে আরো দুর্গতি রয়েছে। তার কারণ সেখানে 7 বছরের জেলের সাজা তাদের জন্য অপেক্ষা করছে। এবার তাদের এটাই হয়তো ভালো যে হয়তো শুনানিতে যদি জানেন তারা ফেক, তাহলে না যাওয়াটাই বোধহয় শ্রেয়। আর যদি জানেন তারা জেনুইন, তাহলে অবশ্যই যান, অবশ্যই গিয়ে রেকটিফাই করান। কিন্তু জানেন যদি আপনারা ফেক, তাহলে খুব সাবধানে যাবেন। তার কারণ হচ্ছে যদি নির্বাচন কমিশন মনে করে আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা পরিষ্কারভাবে নিতে পারে। এইখানে আমি আরো একটা বক্তব্য দেখিয়ে পর্বটা শেষের দিকে নিয়ে যাব। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মূলত দুটি বিষয়ের উপর ক্ষমতায়, লোকে বলেন না লক্ষ্মীর ভান্ডার এ ভান্ডার, অ্যাকচুয়ালি এই সমস্ত কিছু নয়। এসআইআর তালিকা শুদ্ধ হয়ে যাওয়ার পর দেখবেন যে লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় 1,000-এর জায়গায় 5,000 করে দিলেও তিনি আর জিততে পারবেন না। লক্ষ্মীর ভান্ডার কিংবা এইগুলো হচ্ছে আই ওয়াশ, তৃণমূল কংগ্রেসকে বলার সুযোগ দেয়, আর বিরোধীরাও এই ফাঁদে পা দেয় যে এইগুলোর মাধ্যমে তৃণমূল কংগ্রেস বারবার ক্ষমতায় ফিরে আসে। তৃণমূল কংগ্রেস এসবের মাধ্যমে কখনো ক্ষমতায় ফিরে আসে না। এসআইআর তালিকা স্বচ্ছ হয়ে যাওয়ার পর ওই তালিকায় যদি ভোট হয় তাহলে বুঝতে পারবেন। আর ভোটের সময় যদি প্রপার প্রত্যেকটা মানুষ যাকে পছন্দ তাকে যদি ভোট দিতে পারে, তাহলে দেখতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায় 1,000-এর জায়গায় 5,000 টাকা দিলেও, লক্ষ্মীর ভান্ডারে টাকা দিলেও কোনো মানে তিনি জিততে পারবেন না। আমি একটা খবর দেখাচ্ছি এখানে, আপনাদের কাছে হয়তো খবরটা সিম্পল মনে হতে পারে, কিন্তু এর ভেতরে অনেক গভীরতা রয়েছে। 2026-এর নির্বাচনের আগে ধাক্কা শাসক দলের, হাই মাদ্রাসার ভোটে সংযুক্ত মোর্চা 6, তৃণমূল 0। একটা বিরাট ইঙ্গিত। কেন, আমি একটু পড়ে শোনাই আপনাদের, একটু দেখুন। রবিবার উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমা স্বরূপনগর ব্লকের বাঁকড়া আজিজিয়া হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন ছিল। সেখানে তৃণমূল খাতাই খুলতে পারেনি। সংযুক্ত মোর্চা মানে সিপিএম কংগ্রেস আইএসএফ জোট তৃণমূলকে 6টি আসনেই হারিয়ে দেয়। ভোটের ফলাফলে সংযুক্ত মোর্চা 6 এবং তৃণমূল 0। আজ পর্যন্ত তৃণমূলের ইতিহাসে ছোট থেকে ছোট ভোটও, মানে পাড়ার ওই কি বলবো, পাড়ার কোনো একটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল করবে কে, বা তাদেরকে সভাপতি হবে এই ভোটেও, বা যে কোনো একটা কি বলবো স্কুলের পরিচালন সমিতির ভোট, যে কোনো ভোটে তৃণমূল কংগ্রেসকে কেউ হারাতে পারেনি। এমনিতেই বিধানসভা লোকসভাতে হারাতে পারা সম্ভব নয়, ওই সমস্ত জায়গায় তো সম্ভবই না। ওখানে তো যার গায়ের জোর বেশি সেই, আর গায়ের জোর মানে পুলিশ প্রশাসন যার সঙ্গে রয়েছে গায়ের জোর তারই বেশি। কাজেই মাদ্রাসা নির্বাচনে এখন মুসলমানরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অল্টারনেটিভ খুঁজে বার করে নিয়েছেন। আর এই যে ছোঁয়াচে রোগটা, এটা যদি সংক্রমণের আকারে বেরিয়ে পড়ে, তাহলে মুখ্যমন্ত্রীর এসআইআর মরার ওপর খাড়ার ঘা যদি বলা হয়, তাহলে সেটাই বলা যাবে। তার কারণ এই সংখ্যালঘু মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিরাট সমর্থন পাওয়ার পরেও এই এত ভোটে চুরি, দুর্নীতি, জোচ্চুরি, তারপরে এটা হচ্ছে মানে এসআইআর এর কি বলবো ভোটার তালিকায় এত চুরি দুর্নীতি, তারপরে হচ্ছে ভোট দিতে আটকে দেওয়া। আপনারা জানেন যে কত কি ঘটছে, যে সমস্ত বহুতল গুলো রয়েছে সেই বহুতল গুলোতে ওই দুপুরের মধ্যে চাবি তালা দিয়ে দেওয়া হতো যাতে করে তারা বেরিয়ে ভোট দিতে না পারে। নির্বাচন কমিশন সেগুলোতে সে সমস্ত বহুতলে হাজার হাজার মানুষ যেখানে থাকেন বুথ বসানোর চেষ্টা করছেন। এই বিভিন্ন উপায় শুধুমাত্র কৌশলে একটা রাজনৈতিক নেতৃত্ব টিকে এসে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নিকন্যা। তিনি অগ্নিকন্যা মানতে পারতাম, তিনি ছিলেন অগ্নিকন্যা একসময়, ডেফিনেটলি তিনি ছিলেন, কিন্তু তিনি এখন অগ্নিকন্যার মানে মানে কি বলবো কোনো তেজ আর তার মধ্যে বাকি নেই, একেবারে নিস্তেজ। তিনি সঠিকভাবে যদি মানে তিনি চাইবেন না, এমনি তো তিনি হেরে গিয়েছেন শুভেন্দু অধিকারীর কাছে, আর তিনি ভবানীপুরেও স্বচ্ছ নির্বাচন হলে এবারেও হেরে যাবেন। 58,000 ভোটের মার্জিন ছিল গতবারে, ইতিমধ্যে 44,000 ভোট ডিলিটেড হয়ে গেছে তার নির্বাচন কেন্দ্র থেকে। এবারেও তার হেরে যাবে তিনি যদি ইনফ্লুয়েন্স না করেন।
আবারও যদি সেখানে যদি মানুষ স্বচ্ছভাবে ভোট দেওয়ার অধিকার পান, মমতা বন্দ্যোপাধ্যায় এবারও ওখানে হারবেন। পশ্চিমবঙ্গে এই পরিস্থিতি আপনারা এবার কিন্তু আমাদের ডিপেন্ড করছে যে নির্বাচন কমিশন এই খসড়া তালিকাতে সত্যি তারা কিভাবে করছেন। শেষ যে বক্তব্যটা বলে আপনাদের সামনে শেষ করব, আপনি বুঝে যাবেন যে পশ্চিমবঙ্গে নির্বাচনের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না যে ক্ষমতায় কে আসবে। এই কথা আমি অনেকদিন ধরে বলছি। এই এসআর প্রক্রিয়াটা সম্পূর্ণ হলে এখনো কিন্তু শুধু 25% হয়েছে, 75% বাকি রয়েছে, এটা মাথায় রাখবেন। এখন শুধুমাত্র 25% হয়েছে, 75% বাকি রয়েছে। এই এসআর প্রক্রিয়াটা সম্পন্ন হলে আপনি বুঝে যাবেন যে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, আপনি বুঝে যাবেন। এবারে আর নির্বাচনের প্রয়োজনই হবে না, মানে প্রয়োজন হবে গণতান্ত্রিক পদ্ধতির জন্য, কিন্তু আমার আপনার বোঝার জন্য এবারে প্রয়োজনই হবে না যে এবারে ক্ষমতাকে দখল করবে। এই এসআর প্রক্রিয়াটা স্বচ্ছ হলেই আপনি বুঝতে পেরে যাবেন এবারে কুর্সিতে কে বসতে চলেছে। আমার কথাটা আজকে বললাম, লিখে নেবেন। আপনার সঙ্গে দেখা হবে ওই 14 ফেব্রুয়ারি বা ওই মার্চ ফেব্রুয়ারির মধ্যে আপনার সঙ্গে এই বিষয় নিয়ে আবারও আলোচনা হবে, তখন এই প্রসঙ্গটা আবারও তুলব। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে এখনকার মতো এখানেই। আপনাদের প্রত্যেকের মতামত অবশ্যই কাঙ্ক্ষিত। যারা সাবস্ক্রাইব করছেন না, দয়া করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। এখনকার মতো এখানেই।